সেই আশাবাদ ব্যক্ত করে আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় কবি এবং প্রাবন্ধিক জনাব সৈকত হাবিবকে। জনাব সৈকত হাবিব। শুভ বিকেল। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এই যে একটি অসামান্য আয়োজন, এবং এখানে আপনারা সবাই হল ভর্তি মানুষ, এবং এর মধ্যে অনেকগুলো শিশু কিশোর এবং তরুণ তরুণী আমি দেখতে পাচ্ছি। এটা আমাকে খুবই উদ্দীপ্ত করছে। আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে সত্যি একটা খুবই পবিত্র এবং খুবই সুন্দর একটি মুহূর্ত। কেন? কারণ যুগে যুগে দেশে দেশে কালে কালে এমন কিছু মানুষের জন্ম হয় যাদের জন্ম না হলে আমরা যে কত ক্ষুদ্র, আমরা যে কত নীচ এবং আমরা যে কত সামান্য, সেটা আমরা উপলব্ধি করতে পারি না। তো খুব অলৌকিকভাবে আমার মনে হয়, কারণ খুব বিস্ময়কর মনে হয় যে এই বাংলায়, মানে এই বাঙালির মধ্যে কী করে সুভাষচন্দ্র বসু এবং নজরুলের মতো মানুষ জন্মগ্রহণ করেন, সেটাই আমার কাছে আশ্চর্য লাগে। কারণ কি? কারণ হচ্ছে এরা হচ্ছে মানসিকতায় পরাধীন, শৃঙ্খলিত। হ্যাঁ, ওই যে একটু আগে আমাদের কমরেড বলছিলেন যে কত সামান্য কতগুলো লোক এসে কত 33 কোটি লোককে শাসন করলো এবং সেখানে কথা বলার কেউ নাই। তো নজরুল হচ্ছে সেই মানুষটি যিনি মাত্র 23 বছর বয়সে ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং উনি কী বলেছিলেন? যে ভারতের কেবলমাত্র মানে কণা না, বলছে ভারতের এক পরমাণু পর্যন্ত ভারতবর্ষ অধীন থাকবে না, তোমরা ইংরেজ চলে যাও। এই যে 23 বছরের একটি তরুণ এই কথা বলল, যেখানে অনেক বড় বড় রাজনীতিবিদ ছিলেন, অনেক বড় বড় দার্শনিক ছিলেন, এইটা আসলে কোত্থেকে আসে, কোন চেতনা থেকে আসে? সেটা যখন অনুভব করি তখন বিস্ময়ে মাথা নত হয়ে আসে। তো নজরুল কি অলৌকিক ব্যাপার দেখেন, কি অদ্ভুত ব্যাপার যে উনি চট্টগ্রাম যাচ্ছিলেন বা আসছিলেন, সেইখানে মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছিলেন। সেটি আজকে ফেনীবাসীর জন্য একটি মহা গৌরবের বিষয় হয়ে আছে। এবং এটা সেই গৌরব যা একটি জাতিকে, একটি সমাজকে, একটি মানে কি বলবো, যে একটি মানে একটি শৃঙ্খলিত জাতিকে কীভাবে জাগানোর মন্ত্র যে উনি এখানেও দিয়ে গেছেন। এই যে আপনাদের এই একটা উদ্যানে উনি এসেছিলেন, এই যে হক পরিবারের এখানে এসেছিলেন মাত্র কয়েক ঘন্টা, কিন্তু এই কয়েক ঘন্টায় নজরুল যে চেতনা ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন, সেটার রেশ আজকে আমরা 100 বছর পরেও বহন করছি। এবং আপনারা যে যাকে এই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করলেন, ভালোবাসার সঙ্গে গ্রহণ করলেন, শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন, এজন্য আমি ফেনীবাসীকে স্যালুট জানাই। এটি খুব বড় একটি ঘটনা। তো একটা জিনিস দেখেন যে নজরুলের জন্ম হয়তো পশ্চিমবঙ্গে হয়েছিল, হ্যাঁ, কিন্তু নজরুলের যদি আমরা খুব বড় বড় অংশ দেখি, তার জীবনের সবচেয়ে বড় বড় অর্জনগুলো দেখি, তার কর্মকাণ্ড দেখি, তাহলে সবই কিন্তু এই বাংলায়। কেমন করে? মাত্র 13 বছর বয়সে উনি দরিরামপুরে আসলেন, একজন ভদ্রলোক তাকে পড়াশোনা করাতে নিয়ে আসলেন। তারপরে ওনার জীবনের সবচেয়ে করুণ যে অধ্যায়, প্রেমের, ভালোবাসার, এটাও কিন্তু বৃহত্তর কুমিল্লা, এখন যদিও ব্রাহ্মণবাড়িয়ায় পড়েছে, ফজিলাতুন্নেসার সঙ্গে তার যে বিচ্ছেদ। আবার তিনি তার জীবনের সবচেয়ে ভালো সঙ্গীটিও কিন্তু এই কুমিল্লায় পেয়েছিলেন, প্রমীলা দেবীকে। এর বাইরে দেখেন যে নজরুলের যে রাজনৈতিক ব্যাপার, যে বড় বড় অনুষ্ঠান, যত আয়োজন, হ্যাঁ, যে উনি কিন্তু ফরিদপুরে নির্বাচন করেছিলেন এবং উনি ফেল করেছিলেন কেন জানেন তো? অনেকে মনে করে যে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, হ্যাঁ, জনগণ মানে পাবলিক শুধু হারামজাদাদের চিনে, শয়তানদের চিনে, ভালো মানুষ চিনে, এরকম একটা কথা বলেছে। আসলে তা না, নজরুল কোনো প্রচারণাতেই যান নাই, ওই ইলেকশনেরই করেছেন। উনি গান গেয়ে বেড়াচ্ছেন, কবিতা পড়ে বেড়াচ্ছেন। উনি বলছেন নির্বাচন হলে আমি না হয় কয়দিনের জন্য হব, কিন্তু আমার এই গান তো চিরকালের জন্য থাকবে, আমার কবিতা তো চিরকালের জন্য থাকবে। ফলে উনি মানে নিঃসন্দেহভাবে ফেল করলেন, কিন্তু ফেল করলে তো অসুবিধা নাই, কারণ নজরুলের উনি যে জায়গায় পাশ করেছেন, সেই পাশ তো আসলে আমাদের জন্য অনেক বড় জিনিস ছিল। উনি একজন সাংসদ হলে, উনি একজন এমপি হলে, উনি একজন মন্ত্রী হলে কী এমন হতো, কিন্তু নজরুল যা হয়েছেন, যা আমাদেরকে দিয়েছেন, সেটা না হলে কি আমাদের অনেক বেশি লস হতো না? তো আবার এখানে মজার ঘটনাও আছে। আজকে আমাদের এক কমরেডের বাসায় আমরা খেলাম, তো ইলিশ মাছ
খুব চমৎকার ইলিশ মাছের রান্না, আমার ডলি দিব এখানে আছেন, হ্যাঁ আমার ভাই সামনে বসা। তো হঠাৎ করে নজরুলের একটা কৌতুক মনে পড়লো। তো উনি আসছেন হচ্ছে মানিকগঞ্জে তাকে একটার পর একটা ইলিশ মাছ দিচ্ছে। তো উনি বলছে, এই কী করছিস কী করছিস, যে কেন করে, আমাকে বিড়ালে খেয়ে নেবে তো। মানে কি বলছে, বিড়ালের ইলিশ মাছ খুব পছন্দ, আমি যদি এত বেশি ইলিশ মাছ খাই তাহলে বেড়াল তো ঘ্রাণ পায় আমাকেই খেয়ে ফেলবে। এই যে রসবোধ, এই যে মজা, মানে কি অন্যরকম ব্যাপার। তো সেটি তো এরকম অনেক ঘটনা মানে বাংলাদেশে, এবং উনি শুয়েও আছেন আমাদের এই বাংলাদেশের মাটিতে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার যে উনি মসজিদের পাশে বলছিলেন আমাকে কবর দিও, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে উনি শুয়ে আছেন খুব শান্তির নিদ্রার মধ্যে। তো নজরুলের কথা বলে তো অনেক কিছু বলতে হয়, সেগুলো বলে শেষ করা যাবে না। এবং আমার মনে হয় না যে এটার জন্য আমাদের শ্রদ্ধেয় কমরেড খালেকুজ্জামান, উনি একটি অসাধারণ লেখা তো এখানে লিখেছেনই, উনি অনেক চমৎকার বলবেন, আমি সেটি বলবো না। কিন্তু আমাদের একটা বেদনার জায়গার কথা বলি, যে নজরুল যেই অসাম্প্রদায়িকতা এত বেশি ঘৃণা করতেন, যেই ধর্মান্ধতাকে এত বেশি ঘৃণা করতেন, এবং 100 বছর আগে আমরা যত অন্ধ ছিলাম, বিবেকহীন ছিলাম, আমার মনে হয় 21 শতকে এসে যখন বিজ্ঞান প্রযুক্তি আমাদের হাতে, মানুষ কিছুদিন পরে মঙ্গল গ্রহে যাবে, যখন আমরা কয়েক ঘন্টায়, হ্যাঁ আমরা মানে পৃথিবীর এই মাথা ও মাথায় যেতে পারি মাত্র 20 ঘন্টায়, তখনও কি সত্যিকার অর্থে আমরা মানুষ হয়েছি? আমাদের বিবেক কি জাগ্রত হয়েছে? আচ্ছা, আমাদের মধ্যে যে এত বিচ্ছেদ, এত বিরোধ, যে আমি হিন্দু তুমি মুসলমান, তুমি বৌদ্ধ তুমি খ্রিস্টান, আমাকে কি আপনারা বলতে পারেন যে চালের কি ধর্ম? আমরা যে ভাতটা খাই ওটা কোন আমরা কি ইসলামী ভাত খাই না হিন্দু ভাত খাই? হ্যাঁ, আচ্ছা, এই যে গরু কোরবানি দেন, তো এখন আগে বলা হচ্ছে যে হিন্দু গরু, কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে আসে, আপনারা কিন্তু মুসলমানের নামে কোরবানি করে দিচ্ছেন, এটা কি অন্যায় হচ্ছে না? হ্যাঁ, তারপরে ধরেন, হ্যাঁ এদিকে আবার মানে কি বলবো আর কি। তো এগুলো বলতে গেলে খুব আশ্চর্য লাগে। তো আমি নজরুলের সর্বশেষ যে বক্তৃতা, উনি যখন নির্বাক হয়ে যান তার আগে মুসলিম অ্যালবার্ট তাকে আপনার মুসলিম সাহিত্য সমিতিতে তাকে একটি সংবর্ধনা দেওয়া হয়েছিল, এরপরে উনি আস্তে আস্তে নির্বাক হয়ে যান। উনি একটি নিজের ব্যাপারে খুব চূড়ান্ত কিছু কথা ওইটার বলেছিলেন। লেখাটির নাম হচ্ছে যদি আর বাঁশি না বাজে, এবং এই লেখাটি এখানে ছাপা হয়েছে, আপনারা পড়বেন নিশ্চয়ই। তো উনি একটি অসাধারণ কথা বলেছেন, সেটা হলো, কেউ বলেন আমার বাণী জবন মানে বিধর্মী, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে মানে গালাগালি দেওয়াকে গলাগলিতে রূপান্তর করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনিতে আলাদা হয়ে যাবে। আমার গাঁটছড়ার বাদন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমান দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এ অসাম্য ভেদগান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অবৈধ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম। সত্যিই তাই, নজরুল যখন আসছিলেন তিনি একটি দেবপুরুষের মতো, একটি অলৌকিক মানুষের মতো, একটি ঝড়ের মতো উনি এসে হাজির হলেন, এবং উনি তাবৎ অসাম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, বিবেকহীনতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন এবং আমাদেরকে জাগাতে চেয়েছেন। আমরা কি আদৌ জেগেছি? এই প্রশ্নটি আমার কাছে এখনও খুব বড় মনে হয়। তো যাই হোক, নজরুল কিন্তু মানে সবচেয়ে বড় অর্থে বলবো যে একজন খুব বিপ্লবী কবি, এবং এই বিপ্লব যুগে যুগে কালে কালে সমাজে জারি রাখলেই মানুষের মুক্তি ঘটে। তো তারই পরম্পরা আরেকজন, পৃথিবীর একজন অমর বিপ্লবী চে গুয়েভারা। আজকে নজরুলের এই শতবর্ষের স্মরণ অনুষ্ঠানে আমি চে গুয়েভারার একটি বিপ্লবী কবিতা, মানে চে গুয়েভারাকে নিয়ে লেখা কবিতা পড়ে আমি একটি চূড়ান্ত শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি আপনাদের সেটা শোনাই। আশ্চর্য রোদ আসে মাঝে মাঝে পৃথিবীতে, তুমি সে রোদ যে তোমার অপেক্ষায় পৃথিবী জেগে জেগে থাকে। মৃত্যু স্বপ্নহীন, কিন্তু স্বপ্ন মৃত্যুহীন, তাই পৃথিবী আজও তোমার স্বপ্নের দিকে হাঁটে। একদিন আসবেই তিমির বিনাশী দিন, একদিন আসবেই তিমির বিনাশী দিন, যারা এই স্বপ্ন গেঁথে চলে দিগে দিগন্তরে, তারা নিহত হয়, অনাহারে অবিচারে মরে। সে তো কেবলই শরীর নশ্বর, মেশে ছায়ু ধুলায়। যতই নিহত হোক যে তোমার শরীর,
পুঁজির পেন্টির ভিতরেও তোমার স্বপ্ন জাগে অন্তহীন। যদিও এখন আধার দিকে দিকে ক্রমপ্রসারমান, আমাদের বিকেলগুলি তবু স্বপ্ন বয়ে চলে, আমাদের রক্তে আজও তোমার ঘ্রাণ বয়ে চলি। আজ কিংবা আগামীকাল অথবা পরশু, আজ কিংবা আগামীকাল অথবা পরশু আধার হনন হবে কোনো না কোনো একদিন। তাই অনেক অগণন চেয়ের জন্ম হয় প্রতিদিন। এরকমভাবে চিরকালই চেয়ে এবং নজরুল্লাহ জন্মগ্রহণ করতে থাকবে, আমাদেরকে আলোকিত করতে থাকবে, এবং আমরা সেই আলোকে আরও উজ্জীবিত হব। আগামী শতবর্ষ আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, তাদের আদর্শ গ্রহণ করব। এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। আপনাদের সবাইকে অভিনন্দন। কবি এবং প্রাবন্ধিক সৈকত হাবিব ভাইকে ধন্যবাদ তার চমৎকার বক্তব্যের জন্য।